নমস্কার ইউটিউব চ্যানেল শিখা মুখার্জিস আর্টিস্ট্রি পার্ট 2 তে কলকাতা থেকে আমি শিখা মুখার্জি আজ পাঠ করে শোনাবো তারাপদ রায়ের লেখা 3টে ছোট রম্য রচনা দর্জি, ভোজনালয় এবং বাড়ি ভাড়া। গল্প পাঠের শেষে আমি একটা প্রশ্ন রাখবো এবং অন্তত প্রথম 3জন সঠিক উত্তরদাতাদের নাম আমি পরের গল্প পাঠের শুরুতে ঘোষণা করব। আগের গল্প যানবাহনের শেষে রাখা প্রশ্নের উত্তর মধ্য বাংলার পাড়া গাঁয়ে। কারো উত্তর পাইনি। শুরু করছি রম্য গল্প দর্জি। দর্জি অর্থাৎ যারা জামা কাপড় বানান। এই শিবন শিল্পীদের কোথাও কোথাও কেউ কেউ খলিফা বলে থাকেন। বহু ক্ষেত্রে দর্জি যদি মুসলমান হন বলা হয় খলিফা সাহেব। এই খলিফা আরব রজনীর হারুন রশিদ বা কোনো সম্রাট বা শাহ নন। এই খলিফা মানে ওস্তাদ। ওস্তাদ অর্থাৎ দক্ষ কারিগর। দর্জিদের ক্ষেত্রে এই কারিগরির দক্ষতার সবচেয়ে বড় ব্যাপার হলো লোক ঘোরানো। এত মোলায়েম হেসে গ্রাহককে দিনের পর দিন ঘুরিয়ে যাওয়া আর কোনো পেশায় দেখা যায় না। দিল্লি বেড়াতে যাবে বলে যে নবীনা কিশোরীটি লাল ফুল ফুল সালোয়ার কামিজটি বানাতে দিয়েছে, দিল্লি থেকে বেরিয়ে ফিরে এসেও সে যদি তা উদ্ধার করতে পারে তাহলে সে ধন্য। আমার এক বন্ধুর মামা এই অঘ্রাণ মাসে একটা সার্জের ফুল শার্ট দর্জির দোকানে বানাতে দিয়ে 5 মাস হাঁটাহাঁটি করে চৈত্রের শেষাশেষি শার্টটি হাতে পেলেন। প্রখর মধ্যাহ্নকাল, গ্রীষ্মের দাবদাহ শুরু হয়ে গেছে। এদিকে দর্জি মশার কাজ ঢাকা ছোট ঘরে যথারীতি লোডশেডিং। সেই মাতুল ভদ্রলোক নতুন পাওয়া গরম জামাটি ট্রায়াল দিতে দোকানের দম বন্ধ 2 ফুট বাই 2.5 ফুট ট্রায়াল রুমে ঢোকেন। বেরোতে দেরি হচ্ছে দেখে দোকানের এক কর্মচারী দরজা ফাঁক করে দেখেন মাতুল মহোদয় ওই গরমে বদ্ধ ক্ষুদ্র কক্ষে বিলিতি সার্জের পাঞ্জাবি গায়ে দিয়ে চোখ উল্টে অজ্ঞান হয়ে পড়ে আছেন। সেদিন আবার টালা ট্যাঙ্কির পাম্প চুরি আর পলতায় জল বিরতি। কোথাও এক বিন্দু জল নেই। শেষে পাশের পানের দোকান থেকে 20 বোতল লেমনেড এনে মাথায় ঢেলে তারপর ভদ্রলোকের জ্ঞান ফেরে। সেই লেমনেডের দাম কে দেবে দর্জি না খদ্দের তা এখনো স্থির হয়নি, কিন্তু লেমনেডের জলের রঙে দুগ্ধশুভ্র সার্জের পাঞ্জাবিতে যে অপরিচিত মহাদেশের মানচিত্র আঁকা হয়েছে তা তুলে ফেলা সহজ হবে না। কিন্তু এসব তো সামান্য কথা। নির্মলবাবু বলে এক ভদ্রলোককে চিনতাম। ভদ্রলোক অতিশয় সজ্জন শিক্ষিত ব্যক্তি, তাছাড়া সদালাপী। কিন্তু ভদ্রলোকের একটা দোষ ছিল, ভদ্রলোকের একটু হাত টান ছিল। অবশ্য লোকজনের জিনিসপত্র সরাতেন না। একটা ব্যাংকে কাজ করতেন, সেখান থেকেই মাঝে মধ্যে প্রয়োজন ও সুবিধা মতো অল্প বিস্তর টাকা পয়সা সরাতেন। যেমন হয় অবশেষে ধরা পড়ে যান। বিচারে তহবিল তছরূপের গুরুতর দায়ে তার 5 বছর জেল হয়। জেলে যাওয়ার সময় নির্মলবাবু পকেটের কাগজপত্র টাকা পয়সা সব জেলের অফিসে জমা দিয়ে ভেতরে ঢোকেন, সেটাই নিয়ম। 5 বছর পর জেল থেকে বেরোনোর সময় যখন সব ফেরত পেলেন, দেখলেন পুরনো কাগজপত্রের মধ্যে একটা দর্জির দোকানের রসিদ রয়েছে। নির্মলবাবুর মনে পড়ল মামলায় খালাস পেয়ে যাবেন আর খালাস পেলেই চুটিয়ে ফুর্তি করবেন, এই আশায় একটা গরদের পাঞ্জাবি বানাতে দিয়েছিলেন। সে স্বাদ তার পূরণ হয়নি, কিন্তু 5 বছর পর রসিদটি নিয়ে তিনি সেই দর্জির দোকানে এবার গেলেন। দর্জির দোকানটি একই রকম আছে, খুব রমরমা, বহু লোকজন জামা কাপড়ের মাপ দিচ্ছে। 5 বছরের পুরনো রসিদটা নির্মলবাবু খুব সন্তর্পণে কাউন্টারে দেখালেন। এতদিন হয়ে গেছে কিন্তু কেউ কিছুই মাথায় ঘামালো না। রসিদটি হাতে হাতে ঘরের পিছনে কারিগরি সেকশনে চলে গেল। সেখান থেকে এক ভদ্রলোক রসিদটি হাতে কাউন্টারে এসে নির্মলবাবুকে জিজ্ঞাসা করলেন, গরদের কাপড় তো? নির্মলবাবু যখন বললেন হ্যাঁ, ভদ্রলোক বিনীতভাবে মোলায়েম হেসে বললেন, দাদা মনে কিছু করবেন না, একটু দেরি হয়ে গেল, একবার কষ্ট করে সামনের সপ্তাহ শেষের দিকে আসুন। এই গল্প নিশ্চয়ই অতিরঞ্জিত, কিন্তু খুব অতিরঞ্জিত নয়। দর্জিরা বহু সময় খুব অসুবিধা সৃষ্টি করেন। কত বিয়ের পাঞ্জাবি, ইন্টারভিউয়ের শার্ট, ছোট ছেলের পুজোর পোশাক দর্জির দোকান থেকে শেষ মুহূর্তেও উদ্ধার করা যায় না। লোকে জামাইবাবুর পাঞ্জাবি পরে বিয়ে করতে যায়, পুরনো কলার ফাটা শার্ট পরে চাকরির ইন্টারভিউ দিতে যায়, ছোট মেয়ে ময়লা ফ্রক পরে পুজো মণ্ডপের একপাশে দাঁড়িয়ে থাকে।
অন্যদিকে দর্জিদের জন্য তাদের খদ্দেররাও কম অসুবিধার সৃষ্টি করেন না। আমি একবার দেখেছিলাম একজন শৌখিন লোক এক দর্জির দোকানে রাগারাগি করছেন। বাঁ হাতের সামনের দিকটা হবে লাল, পিছনের দিকটা হবে নীল, ডান হাতের সামনে নীল, পেছনে লাল, আর তুমি করে দিলে বাঁয়ে নীল লাল আর ডাইনে লাল নীল। তোমার রইল এ জামা, এ জামা আমি নেব না। বিব্রত দর্জি হাত জোর করে বলেন, জামাটা নিয়ে যান দাদা, এ জামা আপনি ছাড়া আর গায়ে দেবার লোক আমি জোগাড় করতে পারবো না। আরেক ধরনের লোক রয়েছে, তাদের ধারণা দর্জি বুঝি কাপড় বেশি নিচ্ছে। এ বিষয়ে বিখ্যাত গল্প আছে। এক গৃহস্থকে তার ছেলে পাঞ্জাবির জন্য সাদা কাপড় পাঠিয়েছে। তিনি টেলারিং শপে গেছেন। দর্জি মাপ নিয়ে যখন কাপড়টা তুলছে তখন তার কি মনে হলো, তিনি জিজ্ঞাসা করলেন, কাপড় একটু বেশি হবে? দর্জি বললেন, হ্যাঁ তা একটু হতে পারে। তখন গৃহস্থ বললেন, ঠিক আছে, বেশি কাপড় দিয়ে দু একটা রুমাল বানিয়ে দেবেন। দর্জি বললেন, তথাস্তু। রাস্তায় নেমে ভদ্রলোকের মনে হলো অতিরিক্ত দুটো রুমালে যখন দর্জির আপত্তি হলো না, তখন হয়তো একটা পাজামাও হয়ে যাবে। ভদ্রলোক ফিরে গেলেন দর্জির দোকানে, দর্জিকে তাঁর আবদার জানালেন। দর্জি বললেন, সে সম্ভব নয়। ভদ্রলোক বললেন, দেখুন না চেষ্টা করে। দর্জি দেখলেন কথা বাড়িয়ে লাভ নেই, চুপ করে রইলেন। দর্জিকে মৌন দেখে ভদ্রলোক বললেন, আর ওই রুমাল দুটো কাপড় বেঁচে গেলে করে রাখবেন। কিছুক্ষণ পরে আবার ভদ্রলোক ফিরে এসেছেন। সামনে শীত আসছে, কাপড় যদি একটু বেশিই থাকে তবে কাটছাট যা বাঁচবে তা দিয়ে একটা টুপি বানিয়ে নিলেও মন্দ হয় না। দর্জি ততক্ষণে বাক্যরহিত হয়ে গেছেন। ভদ্রলোক এরপরে আরও দুবার ফিরলেন এবং শেষ পর্যন্ত 3 মিটার কাপড়ে মোটামুটি ফরমাস দাঁড়ালো একটা ঢোলা হাতা পাঞ্জাবি, একটা ঢোলা পাজামা, দুটো আন্ডারওয়্যার, দুটো ফতুয়া, দুটো রুমাল এবং একটা টুপি। নির্দিষ্ট দিনে সেই ভদ্রলোক দর্জির দোকান থেকে সবই পেলেন, পাঞ্জাবি, পাজামা, ফতুয়া, টুপি, রুমাল, যা যা যত সংখ্যক চেয়েছিলেন। কিন্তু এ কি, সবই অতি ছোট ছোট পুতুলের জামা কাপড়। কোনো শিশুও সেগুলো পরিধান করতে পারবে না, শুধু বাচ্চা মেয়েদের পুতুল খেলায় কাজে লাগতে পারে। ভদ্রলোকের রাগারাগিতে রাস্তায় লোক জমে গেল, কিন্তু দর্জিমশাই নির্বিকার। তিনি বলছেন, 3 মিটার কাপড়ে এতগুলো জিনিস, এর চেয়ে বড় করা যাবে না, কেউ পারবে না। এর বিপরীত গল্পটি আরও জটিল। দামি গরম কাপড় বিলেত থেকে এনে দর্জির দোকানে এক ভদ্রলোক কোট বানাতে গেছেন। দর্জি মেপে বললেন, এতে হবে না। ফেরত নিয়ে পাশের দোকানে যেতে সেখানকার মালিক হাসি মুখেই অর্ডার গ্রহণ করলেন। ভদ্রলোক যেদিন কোট আনতে গেছেন দেখেন সেই দর্জির দোকানে একটি ছোট ছেলে তারই কোটের কাপড়ে তৈরি একটা কোট গায়ে দিয়ে খেলছে। ওদিকে তাকাতে দোকানদার একটু মোলায়েম হেসে বললেন, আপনার কাপড়টা থেকে অনেকটা কাটিং বেরিয়েছিল, তাই দিয়ে বানিয়ে দিলাম। ভদ্রলোক দেখলেন তার কোনো ক্ষতি হয়নি, তার নিজের কোটটাও ভালো ফিট করেছে। তিনি নিজের কোটটা নিয়ে সেই প্রথম দোকানে যে কাপড় কম হবে বলেছিল তাকে গিয়ে ধরলেন, আপনি কীরকম দর্জি? আমার কোট হয়েও ওই দর্জির ছেলের একটা কোট হয়ে গেল, আর আপনি বলেছিলেন যে কাপড় কম হবে। একটা গলবন্ধ কোটের গলা কাটতে কাটতে দর্জি মশাই জবাব দিলেন, আরে ওর ছেলের বয়স 7 আর আমার ছেলের বয়স 19। আমার ছেলের কোট কি হতে হতো, কাপড়ে কম পড়তো না? বন্ধুরা, এবারের গল্প ভোজনালয়। প্রথমেই অনেকদিন আগেকার একটা রদ্দি গল্প বলে নিচ্ছি। ঘটনাটা প্রায় 25-30 বছর আগেকার, কিন্তু এখনো ভুলিনি, বোধহয় কখনোই ভুলবো না। ক্ষুধার্ত অবস্থায় শিয়ালদার কাছে একটা মাঝারি রেস্তোরাঁয় ঢুকে একটা মাংসের কাটলেটের অর্ডার দিয়েছিলাম, কিন্তু বেয়ারা কাটলেটটি পরিবেশন করার পর খাবার চেষ্টা করতে গিয়ে দেখি সেটা ভয়ঙ্কর শক্ত। ছুরি কাঁটা দিয়ে নানাভাবে নানা কায়দায় বিপুল প্রয়াস চালানোর পর ঘামতে ঘামতে বুঝতে পারলাম কাটলেটটি দুর্ভেদ্য। ঢাল বা বর্ম বানানোর জন্য এ জিনিস চমৎকার, কিন্তু গলাধকরণ করা অসম্ভব। অবশেষে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিয়ে বেয়ারাকে ডাকলাম। কাটলেটটির প্রতি তার দৃষ্টি আকর্ষণ করিয়ে বললাম, এ জিনিস খাওয়া যাবে না, এটা ফেরত নিয়ে যাও। বেয়ারাটি অনেকক্ষণ আমার কাটলেটটি ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে নিরীক্ষণ করলো,
তারপর আপত্তি জানালো, না স্যার, এটা ফেরত নেওয়া যাবে না। আমি জিজ্ঞাসা করলাম, কেন ফেরত নেওয়া যাবে না? বেয়ারাটি অম্লান বদনে বলল, স্যার, এটাকে আপনি একদম বিকিয়ে ফেলেছেন, এটা তো আর ফেরত হবে না। এই ঘটনার পর বহুকাল কোনো রেস্তোরাঁয় মাংসের কাটলেট অর্ডার দিতে সাহস করিনি। তবুও আরেকবার আরেকটা গন্ডগোল হয়েছিল। ওই শিয়ালদা এলাকারই একটা রেস্তোরাঁয় গিয়ে বলি, ফিশ ফ্রাই দাও। বেয়ারা বলে, মাছ ভালো হবে না, তার চেয়ে মাংসের কাটলেট দিই। আমি বললাম, না, মাংসের কাটলেট নয়, ফিশ ফ্রাই দেবে। লোকটা কিছুতেই রাজি হচ্ছে না দেখে হেড বেয়ারাকে ডেকে বললাম, আমাকে একটা ফিশ ফ্রাই দিতে বলো। হেড বেয়ারা বলল, তার চেয়ে মাংসের কাটলেট নিন। বেশ কিছুক্ষণ আলাপ আলোচনা করেও হেড বেয়ারাকে দিয়ে ফিশ ফ্রাই দিতে রাজি করাতে পারলাম না। তখন উঠে রেস্তোরাঁর ম্যানেজার সাহেবের কাছে কাউন্টারে গিয়ে বললাম, দেখুন, আমি বারবার ফিশ ফ্রাই চাচ্ছি আর আপনার বেয়ারারা আমাকে মাংসের কাটলেট দিতে চাচ্ছে, ব্যাপারটা কি বলুন তো? ম্যানেজার সাহেব চোখ থেকে চশমা নামিয়ে আমাকে ভালো করে পর্যবেক্ষণ করে বললেন, মাংসের কাটলেট খারাপ কি, ফিশ ফ্রাই জোর করছেন কেন? এরপর আমি আরেকবার কি ভরসায় ফিশ ফ্রাইয়ের আবেদন জানিয়েছিলাম তা বলতে পারবো না, কিন্তু এর পরিণতি যা ঘটল তা রীতিমতো ভয়াবহ। ম্যানেজার সাহেব, হেড ওয়েটার এবং প্রথম ওয়েটারটি পরস্পর চোখ চাওয়াচাই করে নিজেদের মধ্যে কি এক নিঃশব্দ অথচ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। তারপর ম্যানেজার সাহেব আমাকে গুরুগম্ভীর কণ্ঠে বললেন, আমাদের সঙ্গে চালাকি করবেন না, আমরা বুঝতে পেরেছি আপনি কার কাছ থেকে এসেছেন আর আপনি কার লোক। ম্যানেজার সাহেবের কথার আমি মাথামুন্ডু কিছুই অনুধাবন করতে পারলাম না। আমি হতবাক হয়ে গেলাম। হেড ওয়েটার আমাকে শুনিয়ে শুনিয়ে ম্যানেজার সাহেবকে অনুচ্চ কণ্ঠে বলল, স্যার, আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম গঙ্গাবাবু একে পাঠিয়েছে, এ নিশ্চয়ই গঙ্গাবাবুর লোক। কে গঙ্গাবাবু, কেন তিনি আমাকে এখানে পাঠাবেন? এসব প্রশ্ন আমার মনে উদয় হওয়ার আগে রেস্তোরাঁর ওয়েটাররা আমাকে ঠেলতে ঠেলতে রাস্তায় নামিয়ে দিল। পেছন থেকে ম্যানেজার সাহেব উচ্চ কণ্ঠে বললেন, খেতে এসেছো না গোলমাল পাকাতে এসেছো? গঙ্গারামকে বলে দিও চালাকি করে বিশেষ সুবিধা হবে না। গঙ্গারামকে কোনোদিনও এসব কথা আমার বলা হয়নি, কারণ তার সঙ্গে আমার কখনো দেখা হয়নি, আমি তাকে চিনিই না। আমার এক পরিচিত ভদ্রলোক রেস্তোরাঁর বেয়ারাকে খুব ভালো বকশিস দেন। তাকে একবার জিজ্ঞাসা করেছিলাম, আপনি যে বেয়ারাকে এত বকশিস দেন, তাতে আপনার কি লাভ হয়? আপনার কাটলেটটা কি আমাদের চেয়ে কম শক্ত হয়? ভদ্রলোক অতি বিজ্ঞ হাসি হেসে বলেছিলেন, তা নিশ্চয়ই হয় না, কিন্তু বেয়ারা কাটলেট কাটার জন্য আমাকে যে ছুরিটা দেয়, সেটাই রেস্তোরাঁর একমাত্র ধারালো ছুরি, বাকিগুলো সব ভোঁতা, তাই আপনারা কাটতে পারেন না। খারাপ খাবার নয়, রেস্তোরাঁর সবচেয়ে বিরক্তিকর জিনিস হলো দেরি করা। বহু জায়গায় অর্ডার নিতেই ঘন্টা তিনেক লেগে যায়, আর একবার অর্ডার দিলে খাবার না আসা পর্যন্ত বন্দি, উঠে চলে যাওয়ার উপায় নেই। ধৈর্য না হারানোর একটা কাহিনী বলি। এক ভদ্রলোক রেস্তোরাঁয় খেতে গিয়েছেন। ঘণ্টাখানেক বসে থাকার পর এক বেয়ারা এক গিলাস জল এনে তার সামনে রেখে উধাও হলো। অনেকক্ষণ চেষ্টার পর ভদ্রলোক তাকে ধরে একটা মেনু চাইলেন। ঘণ্টাখানেক পর তেল হলুদ মশলা মাখা একটা মেনু টেবিলের ওপর ফেলে দিয়ে বেয়ারা আবার নিরুদ্দেশ। আরও ঘণ্টাখানেক বাদে ভদ্রলোক তাকে কবজা করে একটা স্যুপের অর্ডার দিলেন। স্যুপের অর্ডার নিয়ে যখন বেয়ারিটি আবার দ্রুত বিদায় নিচ্ছে, ভদ্রলোক তাকে ডাকলেন। ডেকে পকেট থেকে দুটো পোস্টকার্ড বার করে বললেন, তোমার যদি দিতে খুব দেরি হয় চিঠি দিয়ে জানাবে, না হলে কিন্তু খুব চিন্তায় থাকবো। ভদ্রলোক চিন্তায় থাকুন। ইতিমধ্যে মেনুর প্রসঙ্গে একটা ঘটনা বলে নিই। এটি একটি দাম্পত্য আলাপ। স্বামী বেচারি মেনু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন। হঠাৎ স্ত্রী বললেন, ওগো, মেনুটাকে উর্দুতে ছাপা নাকি? স্বামী বললেন, কেন? স্ত্রী বললেন, তাহলে যে তুমি ডান দিক থেকে বাঁ দিকে পড়ছো। স্বামী বেচারার দোষ নেই, মহামূল্য সব খাবার ডান দিকে তার দাম দেখে তারপরে বাঁয়ে দেখছেন কি জিনিস। অবশেষে একটা মধুর গল্প দিয়ে ভোজনালয় থেকে বেরোচ্ছি। বহুদিন আগে সেন্ট্রাল অ্যাভিনিউ কফি হাউসে একটা ঘটনা প্রত্যক্ষ করেছিলাম। তখন চিনির এবং দুধের পটে আলাদা করে চিনি এবং দুধ দিত। এখনও হয়তো দেয়, তবে অনেককাল ওদিকে যায়নি, তাই বলতে পারবো না। সে যাই হোক, আমার টেবিলের সামনে চেয়ারে এক অচেনা ভদ্রলোক বসেছিলেন।
তিনি চিনির পর থেকে কমসে কম 10 থেকে 12 চামচ চিনি নিয়ে নিজের কফির পেয়ালায় ঢাললেন। তারপর চামচ দিয়ে চিনিটুকু না গুলে কফিটা খেতে লাগলেন। আমি অবাক হয়ে ব্যাপারটা দেখছিলাম এতক্ষণ। শেষে আর থাকতে না পেরে ভদ্রতার সীমা লঙ্ঘন করে ভদ্রমহোদয়কে বললাম, চিনিটা গুলে নিলেন না? ভদ্রমহোদয় মুখটা বিকৃত করে বললেন, বেশি মিষ্টি একদম খেতে পারি না। বন্ধুরা, এবার তৃতীয় গল্প, বাড়ি ভাড়া। আজকাল আর কেউ হয়তো বিশ্বাস করতে চাইবে না, কিন্তু এই কলকাতা শহরেই একদা প্রায় বিনা আয়াসে বাড়ি ভাড়া পাওয়া যেত। তখনকার শহরতলি, ঢাকুরিয়া বা দমদমেই শুধু নয়, শ্যামবাজার এবং ভবানীপুরে, এমনকি নতুন গড়ে ওঠা বালিগঞ্জে বা নিউ আলিপুরে বাড়ি খুঁজে পাওয়া কঠিন ছিল না। সুন্দর খোলামেলা দক্ষিণমুখী বাড়ির দোতলার রেলিংয়ে অথবা একতলার বারান্দায় নোটিশ বা সাইনবোর্ড লাগানো থাকত, টু লেট, অর্থাৎ ভাড়া দেওয়া হবে। বাড়িওয়ালা অধীর প্রতীক্ষা করতেন ভাড়াটের জন্য। হবু ভাড়াটেকে কোণে দেখানোর মতো যত্ন করে খুঁটিয়ে খুঁটিয়ে বাড়ি, পাড়া ও প্রতিবেশীর গুণাবলী বর্ণনা করতেন বাড়ির মালিক। সেই সব চমৎকার দিন কবে শেষ হয়ে গেছে। এখন এই শহরে একটা বাড়ি ভাড়া পাওয়া অসম্ভব। বাড়ি, ফ্ল্যাট, এমনকি ছোট একচিলতে ঘর, গ্যারেজের উপর দমবন্ধ অন্ধকার কুঠুরি, হাজার ছোটোছুটি ধরাধরি করে মাথা গোঁজা সামান্য জায়গাও এখন আর পাওয়া যায় না। সেসব দিন নিয়ে দুঃখ করে লাভ নেই, সেদিন আর ফিরে আসবে না। শুধু ভালো বাড়ি বা বসবাসযোগ্য ফ্ল্যাটের যে এখন অভাব তাই নয়, ভালো ভাড়াটেও আজকাল আর পাওয়া যায় না। কলকাতার হাজার হাজার বাড়িতে এখন বাড়িওয়ালা ভাড়াটে অহর্নিশি সংগ্রাম চলছে। সেই সংগ্রাম কখনো থানা, কখনো আদালত পর্যন্ত গড়াচ্ছে। শেষ পর্যন্ত হয়তো বাড়িওয়ালা নিজেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন, কাগজে বিজ্ঞাপন দিচ্ছেন ভাড়াটে সমেত বাড়ি বিক্রয়। এই ভাড়াটে সমেত বাড়ি বিক্রয় ব্যাপারটা খুবই গোলমেলে। খবরের কাগজের বিজ্ঞাপন দেখে এইরকম একটা ভাড়াটে শুদ্ধ বাড়ি এক ছিটগ্রস্ত ব্যক্তি ক্রয় করেছিলেন। সে বাড়িতে 2 ঘর ভাড়াটে ছিল। ক্রেতা ভদ্রলোকের ধারণা হয়েছিল তিনি ভাড়াটে সমেত বাড়ির দাম দিয়েছেন, সুতরাং বাড়ির ভাড়াটেদেরও তিনি ক্রয় করেছেন। সবচেয়ে বিপদ হয় যখন এক ঘর ভাড়াটে উঠে যাচ্ছে, তখন তিনি তাতে খুশি না হয়ে সেই ভাড়াটেদের বাধা দিয়েছিলেন চলে যাওয়ায়। বলেছিলেন, তোমাদের শুদ্ধ এই বাড়ি আমি কিনেছি, এই বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছ তোমরা? তবে সব বাড়িওয়ালা উপরের আখ্যানের ভদ্রলোকের মতো নন। তাদের অধিকাংশেরই বিচার বিবেচনা প্রবল। কথিত আছে এক ভাড়াটে ভরা বর্ষার দিনে বাড়ির মালিকের কাছে অভিযোগ করেছিলেন যে ছাদ দিয়ে জল পড়ে। তাতে নাকি বাড়ির মালিক ভুরু কুঁচকিয়ে বলেছিলেন, ছাদ দিয়ে জল পড়বে না তো কি লেমনেড পড়বে? আসল ঘটনা কিন্তু মোটেই সেরকম নয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অন্য কথা বলে। এমন একটি বাড়িতে আমাকে কিছুকাল বসবাস করতে হয়েছিল, যে বাড়িতে ছাদ দিয়ে জল পড়ে, কল দিয়ে জল পড়ে না। একদিন গৃহস্বামীকে সে কথা জানালাম। তিনি কলের জলের কথায় কান দিলেন না, কিন্তু ছাদ দিয়ে জল পড়ার কথায় একটা চমৎকার স্তোক বাক্য দিলেন। মোলায়েম কণ্ঠে বললেন, এ নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন? সবসময় তো আর জল পড়ছে না, শুধু যখন বৃষ্টি হবে তখন ওই একটু আধটু পড়বে। উক্ত গৃহস্বামী অবশ্যই নমস্য ব্যক্তি। এবার একজন নমস্য ভাড়াটের কথাও বলি। এই ভদ্রলোকের কথা ইতিমধ্যে কোথাও যেন বলেছি, তবু তাকে বাদ দিয়ে এই প্রসঙ্গে লেখা যায় না। এক ভাড়াটে ভদ্রলোককে আমি দীর্ঘকাল ধরে চিনি। কয়েকদিন আগে বাজারে দেখা, দেখি তার হাতে 8-10টা ইঁদুর ধরার বাক্স। বাজার থেকে তিনি বেরোচ্ছেন, আমি প্রবেশ করছি। তিনি আমাকে দেখে একটু দাঁড়ালেন, প্রশ্ন করলেন, দাদা, আরশোলা কি দিয়ে ধরা যায়? আমি একটু অবাক হয়ে তার হাতে ইঁদুর ধরার বাক্সগুলোর দিকে তাকিয়ে বললাম, আমি কিছু বুঝতে পারছি না। ভাড়াটে ভদ্রলোক বললেন, দাদা, আমি সল্টলেকে বাড়ি করেছি, সেখানে চলে যাচ্ছি এই শনিবার। আমি নির্বোধের মতো জানতে চাইলাম, সল্টলেকে আরশোলা দিয়ে কি করবেন? ভদ্রলোক জবাব দিলেন, সল্টলেকের ব্যাপার নয়, আপনাদের পাড়ার ব্যাপার। যখন এসেছিলাম সেই 7.5 বছর আগে বাড়িওয়ালা ভদ্রলোকের সঙ্গে চুক্তি হয়েছিল আমার ফ্ল্যাট যে অবস্থায় নিচ্ছি সেই অবস্থায় ফেরত দিতে হবে, কোনো অদল বদল ব্যতিক্রম চলবে না।
এরপরেও আমি সম্পূর্ণ বুঝে উঠতে না পারায় ভাড়াটে মশাই বললেন, আমি ফ্ল্যাটে ঢুকে গোটা 40 ইঁদুর আর 100-2 আরশোলা পেয়েছিলাম। সেগুলো বহু কষ্ট করে তাড়িয়েছিলাম, কিন্তু এখন যাওয়ার সময় চুক্তির খেলাপ করতে পারি না, তাই ইঁদুর আর আরশোলা জোগাড় করছি ফ্ল্যাটে রেখে যাওয়ার জন্য। বাড়িতে বা ফ্ল্যাটে ইঁদুর বা আরশোলা অবশ্য কোনো বিচিত্র ব্যাপার নয়। খোদ মার্কিন দেশে একটা রসিকতা আছে যে প্রথম প্রথম মহাকাশযানে যে ইঁদুর পাঠানো হতো তার একমাত্র কারণ হলো যে মহাকাশ বিজ্ঞানী এই দায়িত্বে নিযুক্ত ছিলেন তার ফ্ল্যাট ভর্তি ছিল ইঁদুরে, এবং তিনি কৌশলে এভাবে ইঁদুরগুলিকে তার বাড়ি থেকে মহাকাশে পাচার করার প্রয়াস করেছিলেন। বাড়ি ভাড়ার শেষতম কাহিনীটি সত্য ঘটনা অবলম্বনে এবং সেই জন্য কিঞ্চিত দুঃখের। তরুণ চিত্রকর গগনচন্দ্র পাল একটি ছোট ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তার নিজের ধারণা তিনি খুব প্রতিভাবান, কিন্তু বোধহয় সেই জন্যই তার আঁকা ছবি টবি তেমন বিক্রি হয় না। অন্য কোনো আয়ও বিশেষ নেই, ফলে যা হয় বাড়ি ভাড়া বাকি পড়েছে। বাড়িওয়ালা তাগাদা দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে উঠলেন, অবশেষে বাড়ি ছেড়ে দিতে বললেন। একথায় গগনচন্দ্রের বড় রাগ হলো। তিনি বললেন, জানেন, আজ থেকে 25 বছর পরে লোকে আপনার বাড়ি দেখিয়ে বলবে যে এ বাড়িতে বিখ্যাত শিল্পী গগন পাল থাকতেন। বাড়িওয়ালা গম্ভীর হয়ে জবাব দিলেন, 25 বছর লাগবে না, আপনি যদি এখনই ভাড়া মিটিয়ে না দেন তবে আজ বিকেল থেকেই লোকে বলবে যে এখানে গগন পাল থাকতেন। বন্ধুরা, আজকের রম্য গল্প পাঠ এখানেই শেষ হলো। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আজকের প্রশ্ন, মুসলিম দর্জিদের কি নামে ডাকা হয়? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে ধন্যবাদ জানাই।